এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রার সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, এমন একটি বাস্তবতায় আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান করছি যখন বাকরুদ্ধ একটি খবরে পুরো দেশ আমরা স্তব্ধ হয়ে আছি। মাগুরায় আসিয়ার দাফন সম্পন্ন হয়েছে, খুবই করুণ একটি মৃত্যু। এই বাস্তবতাটাকে সামনে রেখে আমরা আজকের শিরোনাম রেখেছি রাজনীতি ও সাম্প্রতিক বাংলাদেশ। দুজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন, একটু পরিচয় করে দিই। রয়েছেন জনাব আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আরও রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জনাব আজাদ মজুমদার, কোনো ভূমিকা আজকে যেতে চাই না, একটু ভিন্নভাবে শুরু করতে চাই। আপনি যেহেতু সরকারি একটি দায়িত্বশীল জায়গার স্পোকস পারসন, আপনি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, আপনার কাছ থেকে শুরুতেই যদি একটু জানতে চাই যে কেমন আছে বাংলাদেশ, বা বাংলাদেশ এখন কেমন আছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের জন্য তো অবশ্যই খুব চ্যালেঞ্জিং একটা টাইম যাচ্ছে। একটা দীর্ঘদিনের একটা অপশাসনের পরে বাংলাদেশ একটা নতুন একটা যুগে প্রবেশ করেছে, যখন আসলে অনেক কিছু আসলে একেবারে নতুন করে শুরু করতে হচ্ছে। পুরো একটা নেশন রিবিল্ডিংয়ের একটা কাজ চলছে এখন বিভিন্ন ক্ষেত্রে। ইকোনমিকে আগে আবার রিবিল্ড করতে হচ্ছে, আমাদের পুলিশ প্রশাসনকে আবার একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। প্লাস আবার এই যে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন বা লুটপাটের যে সংস্কৃতিটা তৈরি হয়েছিল, এই সংস্কৃতিটাকে শেষ করে এই সংস্কৃতিটাকে পরিবর্তিত করে একটা দেশে একটা সুশাসনের জন্য কিছু অনেকগুলো পদক্ষেপ সরকারকে নিতে হচ্ছে। পাশাপাশি ধরেন যে সামনের দিনগুলোতে দেশ কিভাবে চলবে তার একটা রাজনৈতিক যে বন্দোবস্তর কথা বলা হচ্ছে, সেগুলোর কথাও ভাবতে হচ্ছে। তো এইরকম একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ এখন নানাভাবে নানা সংকটের মধ্যে দিয়ে প্রতিটা দিন পার করছে। অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটা করছে সেটা হচ্ছে যে এই চ্যালেঞ্জগুলো যাতে যত দ্রুত সম্ভব উত্তরণ করা যায় এবং এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে মানুষের জীবনে যাতে স্বস্তি আনা যায় এবং মানুষের সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ করা যায়, সমাজের যে শৃঙ্খলাটা, যে শৃঙ্খলাটা আস্তে আস্তে একটা সময় ভেঙে পড়েছিল, সেই শৃঙ্খলাটা যে ফিরিয়ে আনা যায়, এই কাজগুলো করে যাচ্ছে। এবং এগুলো যে খুব সহজসাধ্য কাজ তা নয় এগুলো, এবং অনেক ক্ষেত্রে এগুলো খুব সময় সাপেক্ষ কাজও। তো এই কাজগুলো সরকার চেষ্টা করছে এবং দেশের মানুষকেও সরকারের পক্ষ থেকে ধন্যবাদ। দেশের মানুষ সহযোগিতা করছে, যেখানে যেখানে মানুষের ভয়েস রেজ করা প্রয়োজন সেখানে মানুষ ভয়েস রেজ করছে। এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, আমাদের ছোট্ট একটা শিশু মারা গেল, এই যে এটা একটা সামাজিক একটা অবক্ষয়ের যে চিত্রটা তার এই করুণ মৃত্যুর মধ্যে দিয়ে ফুটে উঠলো। এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধেও সাধারণ মানুষ সোচ্চার হয়েছে, তারা কথা বলতে শুরু করেছে। একটা সময় আমরা দেখেছি যে অনেক নারী এরকম নীরবে অনেক নির্যাতন সহ্য করেছে, অনেকে কথাও বলে নাই। আমরা এই যে নারী নির্যাতনের যে চিত্রগুলো দেখি, এর আগে আমরা দেখতাম, এগুলো আমরা মনে করি যে এগুলো খণ্ডিত চিত্র। নারী নির্যাতনের প্রকৃত ভয়াবহতা আরও অনেক বেশি ছিল। অনেক স্কুল কলেজে আপনার ছাত্রছাত্রীরা অনেকভাবে নিগৃহীত হয়েছে, আমাদের কোমলমতি শিশুরা নিগৃহীত হয়েছে। এখন আপনার মানুষ কথা বলা শুরু করেছে, মানুষ কথা বলতে পারছে, মানুষকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, যে কারণে মানুষের চারিদিক থেকে এই অপকর্মগুলোর প্রতিবাদও হচ্ছে। এবং এই যে প্রতিবাদের যে মূল স্পিরিট, যে এই স্পিরিটটার সাথে অন্তর্বর্তীকালীন সরকারও একমত পোষণ করে এবং সরকারও মনে করে যে এই স্পিরিটটা জারি থাকা জরুরি, যাতে করে আপনার একটা সামাজিক আন্দোলন গড়ে ওঠে। আসলে এই যে আমরা যে করুণ ঘটনাটা দেখলাম, এটা তো আসলে আইনশৃঙ্খলাজনিত বিষয় যতটা, তার চেয়ে অনেক বেশি হচ্ছে আসলে সামাজিক অবক্ষয়জনিত বিষয়। তো এই অবক্ষয় প্রতিরোধ, পাশাপাশি যে সমাজের যে আমাদের যে এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো সবগুলোকে উত্তরণ করা আর জন্য সরকার মানুষকে আহ্বান জানাচ্ছে, মানুষের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে এবং অনেক ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছেও। তো সব মিলিয়ে এইরকম একটা চ্যালেঞ্জিং সময় সরকার পার করছে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি কেমন দেখছেন বাংলাদেশ? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার সম্মানিত দর্শক, এটিএন নিউজের সম্মানিত দর্শক, এটিএন নিউজের সম্মানিত দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচককে আমার শুভেচ্ছা। আসলে মুখ দিয়ে বলার ভাষা নেই, আমার চোখটা স্থির হয়ে আছে। এটা কি দিয়ে বুঝাবো বলেন?
এই ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটা কিন্তু একটি ফেক ভিডিও। এটা তো ফেক না, এটা ফেক। এটা বাহিরের দেশের একটি রিলস থেকে এই ভিডিওটি করা। এটি আমি যতটুকু জানি এটি ফেক ভিডিও। ফেক? জি। ফেকের পরেও কথা এটা আর কি আমরা যে করুণ দৃশ্য দেখেছি। জি, ঘটনাটাই ঘটেছে তো। জি অবশ্যই। এই যে ফেক যেটা এসছে নিদারুণ ঘটনা, কিন্তু অবশ্যই আমি বলি যে এই দেশের আইন বারবার আমরা দেখেছি, যত ঘটনা আসে আমরা পেপারে দেখি বা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি, এর শাস্তি কিন্তু আমরা মিডিয়াতেও দেখি না, পেপারও দেখি না, খুব কম। যে কারণে কিন্তু ঘটনাগুলো ঘটছে। আমরা এখন বলতে ইচ্ছে হচ্ছে কি জানেন, আসিয়ার কবরের মাটি শুকানোর আগেই এই ধর্ষকদেরকেও আসিয়া যেখানে যাচ্ছে ওইভাবে ওদেরও কবর পাঠানো উচিত। এটা তো দেখা জিনিস। এর জন্য বিচার 3 মাস লাগবে, 90 দিন, কোনো দরকার নাই। এই যদি হয়, পাশাপাশি আমি বলি, যদি আপনি বলবেন যে এটা তো আপনি কথা বলছেন যে আইনের শাসনের বাইরে, আইনের শাসনের বাইরে না, এদেরকে দমাতে হলে এই যারা এই ঘটনায় সম্পৃক্ত তাদের ফ্যামিলির উপর আমি অত্যাচার করতে বলবো না, তবে ভবিষ্যতে যেন না করে, এদের বিষয়াদি সম্পত্তি যা আছে সব বাজেয়াপ্ত করে এই পরিবারকে অথবা অসহায় যে পরিবারগুলোকে দিয়ে দেওয়া উচিত। তাহলে ওই পরিবার ভবিষ্যতে কোনো সন্তান বা কোনো ব্যক্তি এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে না, যে আমার অপকর্মের কারণে আমার টোটাল পরিবার ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সম্পদ ছাড়া হয়ে যাবে। এইরকম যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায়, এটা কিন্তু আমার বন্ধ হবে না। তাই আজকের দিনে আমার এটাই বক্তব্য, আসিয়ার করুণ যে মৃত্যু, এই মৃত্যুকে সামনে রেখে আমরা বলতে চাই আর নতুন আসিয়ার কোনো ঘটনা না ঘটে। এই জন্য সরকারকে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে অতি সম্প্রতি, যেটা বললাম আসিয়ার কবরের মাটি শুকানোর আগে। জনাব আজাদ মজুমদার যে কথাটি তিনি বললেন, জনাব হাবিবুর রহমান হাবিব, যে বিচার নিশ্চিত করতে হবে, অনেকের আবেগের জায়গাটি তো অবশ্যই আছে। এই বিচারটি নিয়ে যদি বলি, যে এই যে সরকার কিন্তু আশ্বস্ত করছে যে বিচার হবে, আমরাও আশ্বস্ত হতে পারছি, কিন্তু এই বিচার কি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে? আসলে বিচারের মূল লক্ষ্যটা কি? বিচারের মূল লক্ষ্যটা হচ্ছে যে অপরাধীদেরকে যেমন সাজা দেওয়া, তেমনি সমাজে একটা বার্তাও দেওয়া। এর আগে আমরা দেখেছি, আমি নিজে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে এই ধর্ষণের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাত্র 3% ধর্ষণের যে মামলাগুলো হয়, মাত্র 3% ক্ষেত্রে সাজা হয়, 97% ক্ষেত্রে আসলে সাজা হয় না। অনেকগুলো মিথ্যা অভিযোগ আসে, অনেক ক্ষেত্রে পুলিশি তদন্তগুলো সঠিক হয় না, বা অনেক ধর্ষক যারা আছেন তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী বা ক্ষমতাশালী, তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে বা ক্ষমতার অপব্যবহার করে নানাভাবে এই শাস্তি এড়িয়ে যায়। তো এইরকম যখন সিচুয়েশন থাকে, তখন আসলে এর আগের সরকারও আপনি দেখবেন যে ধর্ষণের জন্য, ধর্ষণ বিরোধী কিন্তু অনেকগুলো আন্দোলন গত কয়েক বছরে হয়েছে। মানুষ এত সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছিল। তারা নুসরাতের ক্ষেত্রে আপনারা দেখেছেন, নুসরাতের হত্যাকাণ্ডের পরে মানুষ ফুঁসে উঠেছিল, রাস্তায় নেমে এসেছিল। তারপরে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড ধর্ষণের শাস্তি হিসেবে রাখা হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনি ধর্ষকের লাশ পাওয়া গিয়েছে, আপনি দেখবেন যে তার মৃতদেহ পাওয়া গেছে রাস্তায়, সেখানে চিরকুট লেখা ছিল আমি ধর্ষক, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। তো একটা অপরাধের প্রতিকার তো আর একটা অপরাধ দিয়ে আসলে হতে পারে না। আর আইন করে শুধুমাত্র মৃত্যুদণ্ড দিয়ে দিলেই আপনার এই কোনো সমাজের অপরাধটাও কমে আসে না। নুসরাতের ক্ষেত্রে যেটা হয়েছিল যে একটা ধর্ষণের ক্ষেত্রে 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। খুব আমরা মনে করি যে, বা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা 16 জনকে মৃত্যুদণ্ড দিয়ে একটা পপুলিস্ট ডিসিশন হয়তো নেওয়া হয়েছিল, কিন্তু 16 জনের এই মৃত্যুদণ্ডের পরেও তো ধর্ষণ আসলে কমেনি, বা এই 16 জনের মৃত্যুদণ্ডও কিন্তু এখনও কার্যকর করা যায়নি। এই জন্য আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা মনে করে যে সেটা হলো যে আইনকে মেনে, যে আইনটা আছে এই আইনটাকে মেনে যথার্থ বিচার, যেটা একেবারেই যথার্থ, অপরাধের যে শাস্তি আইন দ্বারা নির্ধারিত হয়েছে তার জন্য সেই শাস্তিটা যদি নিশ্চিত করা যায়, শুধু এই একটা ধর্ষণের ক্ষেত্রে না, যতগুলো ধর্ষণ হয়েছে বা যতগুলো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেগুলোর যদি প্রতিকার নিশ্চিত করা যায়, তাহলে সমাজে অপরাধীরা একটা বার্তা পাবে। এবং সেটার লক্ষ্যে আমাদের এই
পুরনো প্রসঙ্গে একটু ফিরে আসতে হচ্ছে যে সংস্কারের কথা আমরা বলছি, যে পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার, আপনার বিচার বিভাগের সংস্কার, এই সংস্কারগুলোও কিন্তু এই যে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি মনে করি যে, বা আমরা অন্তর্বর্তীকালীন সরকারও মনে করে যে খুবই প্রয়োজনীয়। কারণ এই সংস্কারগুলো যদি করা যায় আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, আসলে আরও আমি বলি যে আইনের শাসন প্রতিষ্ঠার সম্ভাবনাটা আরও অনেক বেড়ে যাবে। এই যে বর্তমানে যে আমরা যে অপরাধগুলো দেখছি, যে ধর্ষণের মতো বা নারী নির্যাতনের মতো অপরাধগুলো দেখছি, এগুলো কিন্তু আরেকটা অপরাধ দিয়ে এগুলো কোনোভাবেই থামানো যাবে না। এগুলোকে প্রতিরোধ করতে গেলে প্রথমত একটা বড় ধরনের সামাজিক আন্দোলন প্রয়োজন, পারিবারিক মূল্যবোধ সৃষ্টির প্রয়োজন, পাশাপাশি আইনের শাসনটা নিশ্চিত করা প্রয়োজন। আমাদের সমাজে যদি আইনের শাসন নিশ্চিত থাকে তাহলে অনেক অপরাধ এমনিতেই কমে আসবে। আচ্ছা, জনাব হাবিবুর রহমান হাবিব, একটি পরিসংখ্যান আপনাকে একটু যদি বলি যে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন 39 জন নারী। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 57টি। নির্যাতিত 294 নারী, ধর্ষণের শিকার 96। আপনি কি একমত জনাব আজাদ মজুমদারের সাথে যে বিচারটা নিশ্চিত করা গেলেও আরও কিছু প্রাসঙ্গিক কিছু সংস্কারও প্রয়োজন, সেগুলো করলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বা এই সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব হবে? আপনিও কি তাই মনে করেন? শুনেন, সংস্কার সংস্কার আমাদের একটা শব্দ হয়ে গেছে এখন। প্রকৃত শাস্তি, যেমন উনি বললেন 16 জনের যেটা ধর্ষণ, এখন 16 জন ধর্ষণের সাথে জড়িত থেকে থাকে, তাহলে 16 জনের হওয়া উচিত, কিন্তু 16 জনের থাকার সম্ভাবনা থাকে না, সহযোগী হতে পারে। আমি বলতে চাচ্ছি, পিন পয়েন্ট করতে চাচ্ছি, যারা সরাসরি ধর্ষণের সাথে জড়িত, 3 জন হোক আর 5 জন হোক আর 1 জন হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি মানে অন্য কিছু না, মৃত্যুদণ্ড দিতে হবে। যে এই যে মৃত্যুদণ্ড না থাকতো বা চূড়ান্ত শাস্তি না, আরও বেড়ে যেত। এত হওয়ার পর কেউ কেউ তো চিন্তা করে, ওই কথা চিন্তা করে যে আমি যদি এই কাজটা করি পরে আমাকে মৃত্যুদণ্ড দণ্ডিত হতে পারে, যে কারণে যা আছে তার চেয়ে হয়তো আরও বেড়ে যেতে পারতো, এটা যদি সামনে না থাকতো। এই জন্য বলছি যে আমাদের বিদ্যমান যে আইন ছিল বা আইন আছে, যেটা সেই আইনে কি কোথাও আছে ধর্ষকের বিচার করা যাবে না, ধর্ষণের বিচার হবে না, এমন তো কিছু নেই। এখন সামাজিক যেটা প্রতিরোধ গড়ে তোলা দরকার, মানসিকভাবে যে মানুষের মন জগতে পরিবর্তন, সেটা প্রতিটা পরিবার থেকে এটা আপনার আসতে হবে, তাছাড়া তো হবে না। যখন একজন ধর্ষণ করার পরে যখন সমাজে ঘুরে বেড়ায় এবং সেই যে বাড়িতে থাকে তার বাবা মা ভাই, তাদের সামনে সে যাচ্ছে, তার বাবা মা ভাইকে বলতে হবে, মানে অ্যাভয়েড করতে হবে, তাদেরকে পরিত্যাগ করতে হবে, এবং পরিত্যাগ করার সুযোগও দরকার নাই। তার কারণ এই ঘটনা প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ঘটনা ঘটে যে একের সরাসরি হয়ে থাকে, সেগুলির জন্য তো আর তাকে বাইরে থাকার কোনো সুযোগ না রাখাই উচিত এবং যত তাড়াতাড়ি হয় বিচার হওয়া উচিত। এই সাথে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই ঘটনা বা এই সুযোগ নিয়ে কেউ কেউ যেন মিথ্যামিথ্যি আবার ধর্ষণের মামলা না করে। আমরা দেখেছি সমাজে প্রকৃতপক্ষে ধর্ষণ হয়নি, একজনকে মানে ফাঁসিয়ে দিল, এরকম আমরা প্রচুর পাই, আছে তো এটা। এই ক্ষেত্রেও যারা এই ধরনের মিথ্যা মামলা দিবে, ধর্ষিত না হয়ে যারা বলে ধর্ষিত হয়েছে, তাদেরও কঠিন শাস্তি দিতে হবে। তাদের কঠিন শাস্তি কিন্তু ওইটা না, ধর্ষক যদি ধর্ষণ করার পর তার মৃত্যুদণ্ড সাজা হয়ে থাকে, একজন মিথ্যে কোনো নারী যদি ধর্ষিত না হয়ে যদি বলে আমি ধর্ষিত হয়েছি, তাকে অনুরূপভাবে তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। কারণ এত বড় একটা মিথ্যা বলে একটা মানুষের জীবন নষ্ট করার তার কিন্তু অধিকার নাই, তার তো একদিক দিয়ে তার জীবনটা নষ্টই হয়ে যায়। তো এই জন্য আমি বলি যে চূড়ান্তভাবে সমাজে আইন থাকতে হবে, পাশাপাশি সামাজিক সচেতনতা তো থাকতেই হবে। তা আমাদের দেশ যে জায়গায় চলে গিয়েছে, সামাজিক সচেতনতা আমি হতাশ হব না, কিন্তু তারপরেও আমার নিরাশার জায়গাটাও আছে। কারণ আমরা যখন দেখেছি যে 100 জন ছাত্রীকে ধর্ষণ করার পরে, ধর্ষণের সেঞ্চুরি পালন করার পরেও সে যখন আবার ওই বিশ্ববিদ্যালয়ে চাকরি পায়, তখন সমাজের বার্তাটা যায় গিয়ে। তো শুধু এই জায়গা না, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা এই অপকর্মগুলির সাথে জড়িত তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সমাজকে যদি আপনার সামনের দিকে এগিয়ে নিতে হয়, দেশটাকে যদি আপনার কলঙ্কমুক্ত করতে হয়, অথবা যদি দুর্নীতিমুক্ত করতে হয়, অথবা যদি এই যে বর্তমান যে যা ইচ্ছা তাই চলতেছে, কিন্তু এইসব কিন্তু সমাজের জন্য ভালো লক্ষণ না। আমরা এখন দেখছি যে একজনকে বললো অমুক জায়গায় আওয়ামী লীগ আছে, চারিদিক দিয়ে ঘেরাও দিল, দিয়ে ধরে পিটায় ফাটায় এটা করে ফেললো। যে এই যে মব জাস্টিস যেগুলি হচ্ছে, সব জিনিসগুলিকে আমাদের কিন্তু এখন হিসাব না করলে আমরা কিন্তু খুব বেকায়দা পড়ে যাব। পাশাপাশি সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে ধরেন এখন বর্তমান যে আমি বলবো
যে একটা দিন আমি আলোচনা করি, আমি তো যেগুলি আলোচনা করি সেখানে মানুষের কথা আমি বলতে হয়, আমাকে বলতে হয়, কিন্তু আমি গ্রামের ছেলে, গ্রামে থাকি। এই যে কৃষকের এখন খুব দুরবস্থার পড়ে গেছে, সবজির দাম একদম কম। আমরা ঢাকা শহরে কিনে খাচ্ছি যেটা 20 টাকা দিয়ে 30 টাকা দিয়ে, সেটা গ্রামে 3 টাকা 4 টাকা। আবার যখন গ্রামে 20 টাকা হয় তখন এর দাম 60 টাকা 70 টাকা। এই যে মানে আপনার কোনো নিয়ন্ত্রণ আগেও ছিল না, এখনও নেই। পাশাপাশি চাউলের দামটা বেড়ে যাচ্ছে, হু করে বেড়ে যাচ্ছে, এই 2-3 দিনের ভিতরে অনেক কিন্তু বেড়ে গেছে। তো এই দিকেও কিন্তু সরকারকে দৃষ্টি দিতে হবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো যে পুলিশ প্রশাসন নীতি নৈতিকতা হারিয়েছে বিগত 15.5 বছর। তার আগেও কি হারায়নি? হ্যাঁ, তার আগেও হারিয়েছিল, তখন কম ছিল। এই 15.5 বছর যে নীতি নৈতিকতা পুলিশ হারিয়েছে, যার কারণেই এই 5ই আগস্টের তারা কোনো পুলিশ প্রশাসনের লোকেরা থানায় ছিল না, সব তারা থানা থেকে পালিয়েছিল লুঙ্গি পরে, গেঞ্জি পরে। তাদের ভিতরে অপরাধ ছিল তারা নিজেরা জানতো, যে এখন তাদের দাঁড়ানোর সুযোগ হয়নি, সাহস পায়নি। এখনও আপনার অনেকে ফিরে আসার চেষ্টা করছে, এখনও কিন্তু তাদের ভিতরে কোনো পরিবর্তনটা হয়নি। আগেও যেমন ধরেন একজন মনে করেন আমাকে ধরে নিয়ে গেল টকশো থেকে, আমার বিরুদ্ধে মামলা দিল, কয়েকটা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বিস্ফোরক। সেই মামলা আমাকে সাজা দিল। প্রথম বাংলাদেশে কিন্তু বিগত সরকারের সময় আমি প্রথম সাজাপ্রাপ্ত আসামি। এখনও আমি দেখছি 2-1টা ঘটনা আমি দেখছি, ধরেন আপনাকে এক জায়গার থেকে ধরে আপনার বিরুদ্ধে বিভিন্ন জায়গার মামলাগুলি দিয়ে দিল, এবং একটা মামলা একাধিক আসামি, 200-300 আসামি, যেটা বিগত সরকার করেছে। আমি মনে করি যে এই সমস্ত জায়গার থেকেও সরে আসা উচিত, এবং যে ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যতজন লোক সম্পৃক্ত, সেইটাই এর ভিতরে থাকা উচিত। এই যে আমরা অজ্ঞাতনামা দিয়ে আমাদের যে ধৈর্যের সময় যে আগে হাজতখানা পড়তে মামলা দিত, এই সমস্ত দিক থেকে আমার মনে হয় যে সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। সেই জন্য বলবো, মিথ্যা মামলা এখনও কলম দিয়ে লেখে, আমি দেখছি, আমি নিজে জেনে শুনে কিন্তু বলছি। আমি না জানি কোনো কথা বল না, ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ত নাই, দিয়ে দিল তার নাম। এক ঘটনায় এমন নিষ্পাপ লোক আছে যে আমি তো সবচেয়ে বেশি ভুক্তভোগী। আমার ওখানে বিগত দলীয় নির্বাচিত প্রধানমন্ত্রীর গাড়ি বা ট্রেন ভরে হামলার মামলায় আমি সেদিন ওনার সাথে ছিলাম, তখন আমি ওই দলের সাথে সম্পৃক্ত ছিলাম, নেতা ছিলাম। 47 জন নেতাকর্মীকে সাজা দিয়েছিল, 9 জনকে ফাঁসি, 25 জনকে যাবজ্জীবন এবং 13 জনকে 10 বছর জেল দিয়েছিল। 2 জন তার ভিতরে আবুল কালাম আব্দুল জেলেই মারা গেছে। নেফার রাজু, তাজুল রাজু, খোকন, এরা পরে মারা গেছে জেলখানে থাকতে। একজন অন্ধ চেয়ারম্যান, তাকে কিন্তু জামিন দেয়নি। এবং এই যে ঘটনা, তারা জানতোই না, এরা জানতোই না যে এই সর্দি একটা ঘটনা ঘটেছে, তাদের ফাঁসি দিয়ে দিল, যাবজ্জীবন দিয়ে দিল। এখনও এরকম এই যে বিভিন্ন মামলা হচ্ছে না, আমার জানা মতে এরা কোনোভাবেই ঘটনার সাথে জড়িত না। সেখানে বিভিন্নভাবে এলাকায় কার সাথে কার দ্বন্দ্ব আছে, কাকে ফাঁসালে পারে নিজে একটু এগিয়ে যেতে পারবে, এইভাবে এখনও কিন্তু মামলাগুলি হচ্ছে। এই মামলাগুলির থেকে সরে আসা উচিত। নিরীহ কোনো মানুষকে কেউ নাম ঢুকিয়ে, আমি দেখেছি আমাদের পাবনাতে কিছু মামলা হয়েছে, বিভিন্ন মামলা, যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মামলাগুলো হচ্ছে না, এখনও দেখছি যে এর ভিতরে কিছু মানুষ আছে নিষ্পাপ, অথচ যারা এটার সাথে আসামি হওয়া উচিত তারা হচ্ছে না, নিষ্পাপ হচ্ছে। এই জায়গাগুলো এই উত্তরটা আমি জনাব আজাদ মজুমদার আপনার কাছ থেকে একটু নিতে চাবো। সরকারের পক্ষ থেকে খুব বেশি একটা আমরা সুযোগ পাইনি এভাবে প্রশ্ন করার, আপনি যেহেতু এসেছেন একটু প্রশ্নটা করতেই চাই। জনাব হাবিবুর রহমান হাবিব যেভাবে বলছিলেন যে এখনও পুলিশ আসলে ঠিকমতো কাজ করছে না, অনেক জায়গায় তারা এখনও মিথ্যা মামলা দিচ্ছে, এটি যেমন আছে। আরেকটি বাস্তবতা যদি আমি একটু তুলে ধরি, আজকে আইজিপি তিনি বলেছেন যে আমাদের দায়িত্ব পালন করতে না দিলে সমাজটাই শেষ হয়ে যাবে, পুলিশকেও কাজ করতে দেওয়া হচ্ছে না এবং অনেকে কিন্তু আইন নিজের হাতেও তুলে নিচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি, বা সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নিচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে অনেকগুলো মিসকনসেপশন আছে ভাইয়ের কথাতেও, কিন্তু কিছু কিছু জিনিস আপনি দেখেছেন, উনি একটা ভিডিও দেখিয়েছে, যে ভিডিওটা আপনি নিজেই বলেছেন যে ফেক। তো এইরকম অনেক ফেক ইনফরমেশন কিন্তু এখন ছড়াছড়ি সমাজে আছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি যান, দেখবেন যে অনেক মিথ্যা তথ্য আছে, অনেক যেগুলো আসলে প্রকৃত সমাজের যে প্রকৃত যে চিত্রটা, এটা রিফ্লেক্ট করে না। আবার আমরা যখন টক শোতে অনেক সময় কথা বলি, সেখানেও যে আমরা সবসময় যে কথাগুলো বলি, সেগুলো আসলে সবসময় কতটা তথ্যভিত্তিক আমি ঠিক নিশ্চিত নেই। আপনি আইন ও সালিশ কেন্দ্রের বরাদ দিয়ে ধর্ষণের একটা পরিসংখ্যান দিয়েছেন। এই আইন ও সালিশ কেন্দ্রেরই একটা পরিসংখ্যান আমি বলি, জানুয়ারি মাসের, গত 5 বছরের জানুয়ারি মাসে গড়ে ধর্ষণ হয়েছিল আপনার 59টা,
কিন্তু এবছরের জানুয়ারি মাসে সেটা ছিল 38টা। তবে আমি ধর্ষণের মতো অপরাধকে আসলে পরিসংখ্যান দিয়ে বিচার করা উচিত না, কারণ আমরা মনে করি যে একটা ধর্ষণের ঘটনাও অনেক, এই একটা সমাজে যদি একটাও ধর্ষণের ঘটনা ঘটে তাহলেও সেটা অনেক বেশি। আবার যেমন ধরেন ভাই একটু আগে বললেন যে চালের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আমি কিন্তু আমাদের পরিসংখ্যান কিন্তু সেটা বলে না। আমার কাছে এই শোতে আসার আগে মার্কেট ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট আমরা পেয়েছি, যেখানে বলা হচ্ছে যে চালের দাম গত বছরের তুলনায় একটু বাড়তি আছে, কিন্তু সেটা গত 3-4 মাস ধরে মোটামুটি স্টেবল আছে। আপনার কৃষক দাম পাচ্ছে না এটা বলছেন। কৃষক একটা সময় এই সবজির দাম কিন্তু গত নভেম্বর অক্টোবরের দিকে অনেক বেড়ে গিয়েছিল। সরকার অনেক চেষ্টা করেছে যে এখান থেকে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের দৌরাত্ম্যগুলো কমাতে, তারপরে যে চাঁদাবাজদের দৌরাত্ম্য এটা কমাতে। আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি, উত্তরবঙ্গ থেকে আপনার একটা কৃষিপণ্য ঢাকায় আসতে গেলে প্রতি কেজিতে আপনার শুধুমাত্র চাঁদাবাজির কারণে 20 থেকে 22 টাকা আপনার দাম বেড়ে যায়। এখন চাঁদাবাজির হারটা কমেছে আমরা মনে করি। অনেক অভিযোগ আসছে চাঁদাবাজির, কিন্তু এই অভিযোগগুলো যতটা না আসলে অনেকটা কি বলবো বলার জন্য বলা, তাছাড়া প্রকৃত চিত্র কিন্তু আমরা মনে করি যে ভিন্ন। প্রকৃত চিত্র হচ্ছে চাঁদাবাজি কিন্তু কমেছে। চাঁদাবাজি কমার কারণে, পরিবহন খাতেও চাঁদাবাজি কমার কারণে কিন্তু কৃষিপণ্যের দামের ক্ষেত্রেও তার প্রভাব পড়েছে। এই যে সমাজে আস্তে আস্তে যে সমাজে অনেকগুলো ক্ষেত্রে একটু একটু করে ধীরে ধীরে যে আমরা উন্নতির দিকে যাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু সেভাবে বলা হয় না। অনেক সময় আমরা আসলে জাস্ট বলতে হয়, এই জন্য বলে দিই, আমরা ঠিক জানিও না যে আসলে প্রকৃত চিত্রটা কী। তো এইরকমই আপনি যে পুলিশের যে কথাটা বললেন, পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না বা পুলিশ কাজ করছে না, এগুলো আমি মনে করি যে অপতথ্য বা মিসকনসেপশন। পুলিশ কাজ করছে, পুলিশকে কাজ করার অনেক সুযোগ দেওয়া হয়েছে। আপনি যেমন একটু আগে বললেন যে পুলিশ অনেক মামলা দিচ্ছে, আমি কিন্তু মনে করি যে গত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ কোনো খুব একটা মামলা দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে মামলার বাদীরা হচ্ছেন ভুক্তভোগীরা, পুলিশ নিজে বাদী হয়ে। এর আগে আমরা দেখেছিলাম পুলিশ গায়েবী মামলা দিত, মৃত ব্যক্তির নামে আপনার মামলা করে দিত। বিদেশে আছে দীর্ঘদিন ধরে, কারাগারে আছেন বন্দী, এমন ব্যক্তির নামেও কিন্তু মামলা করে দিতেন। হাবিব ভাই একটু আগে বললেন উনি নিজেও কিন্তু এ ধরনের একটা ভুয়া মামলায় ভুক্তভোগী হয়েছেন। ওনার সহযোগীদের আপনার বিনা অপরাধে সাজা দেওয়া হয়েছে। তো এখন কিন্তু যাতে কেউ অপরাধের সাথে যদি সম্পৃক্ত না হয়, তাহলে কিন্তু তাকে আর অপরাধীর কাতারে নিয়ে এসে তার বিরুদ্ধে পুলিশ কোনো মামলা দিচ্ছে না। ভুক্তভোগী যদি মামলা দেয়, ভুক্তভোগী তার যে কারো বিরুদ্ধে অভিযোগ করার তার অধিকার আছে। পুলিশের দায়িত্ব হচ্ছে তদন্ত করে ভুক্তভোগীর অভিযোগটা সঠিক কিনা এটা যাচাই করা। আর পুলিশ তো একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা তো সত্য কথা, এটা আমি কেউই অস্বীকার করতে পারবো না। আমাদের যেই পরিস্থিতিকে পুলিশ বাহিনীকে ঘুরে দাঁড়াতে হচ্ছে এখন, বা যেই পরিস্থিতি থেকে নতুন করে তারা আবার কাজ শুরু করতে হচ্ছে, সেক্ষেত্রে তাদের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ তো রয়ে গেছে। এই বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে মেনে নিয়েই কিন্তু পুলিশ কাজ করছে, এবং আমরা মনে করি যে তাদেরকে যদি তাদের সুশৃঙ্খলভাবে কাজ করতে দেওয়া হয় এবং তাদেরকে নিয়ে যে পরিকল্পনাগুলো অন্তর্বর্তীকালীন সরকার করছে বা যে পরিকল্পনাগুলো সামনে আরও বাস্তবায়ন করার চেষ্টা চলছে, এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে পুলিশও সুশৃঙ্খলভাবে কাজ করবে, গায়েবী মিথ্যা মামলার হারও কমে যাবে, এবং আইনের শাসনও দেশে প্রতিষ্ঠিত হবে, এবং আলটিমেটলি দেশের মানুষ একটা সুশাসন পাবে, এবং সেই চেষ্টাটাই অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে। একজন দর্শক আছেন ফোনে, একটু তার ফোনটা নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি রাজবাড়ী থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি রাখুন। আমি হাবিব ভাইয়ের কাছে প্রশ্ন যে ওনাদের দল যখন ক্ষমতায় যাবে তখন এই ধর্ষকের বিচার কি রকম হবে, এবং এই যে দ্রব্যমূল্যের দাম, বর্তমান পেঁয়াজের দাম একেবারেই নাই, এখানে এই সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? আমরা ফোনে আরেকজন দর্শক আছে, তার প্রশ্নটি নিয়ে একবারে উত্তর দেবার চেষ্টা করবেন আমাদের সম্মানিত অতিথিরা। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আমার নাম ফজলুর রহমান, আমি মাগুরা থেকে বলছিলাম। ফজলুর রহমান। জি বলুন। আমার প্রশ্ন ছিল ওই যে সরকারের যে হাবিবুর রহমান স্যার আছে ওনার কাছে, যে আসলে এই গভর্নমেন্টের একটা রং মেসেজটা হচ্ছে কি, যে এর আগে আমরা দেখছি যেটা ফ্যাসিবাদী গভর্নমেন্টের আমলে দেখছি যে যা কিছু হোক না কেন সেটার জন্য দায়ী হচ্ছে বিএনপি জামাত। এই কথাটুকু আমরা বারবার আমার কান ঝালাপালা হয়ে গেছে শুনতে। ঠিক একই গভর্নমেন্ট সেই নীতিই অনুসরণ করতেছে, যে দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে এই কিছুদিনের মধ্যে শীর্ষ সন্ত্রাসীগুলা বা যারা একদম ফৌজদারি অপরাধী তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার
ফলে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো। কিন্তু এখন সরকারের মেসেজটা হচ্ছে যে দেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনা বা আওয়ামী লীগই দায়ী। এক্ষেত্রে হচ্ছেটা কি, এই ক্ষেত্রে যারা প্রকৃতপক্ষে যারা দুষ্কৃতিকারী সন্ত্রাসী তারা কিন্তু আরো সাহস পাচ্ছে যে আমরা যা কিছু করি না কেন দায় কিন্তু সেই আওয়ামী লীগ বা হাসিনার ঘাড়ি বর্তাবে। এটা একটা রং মেসেজ। 2 নম্বর হচ্ছে যে আসলে যে এই যে রাজনৈতিক বিষয়টা যদি মানে আমি কোয়েশ্চেন করি যে একটা রাজনৈতিক দল তারা কি চায়, তাদের কথা তো সবকিছু হবে না। দেশের মালিক যদি জনগণ হয়ে থাকে তাহলে একটা দেশে কোন পথে যাবে সেটা ডিসাইড করবে আপনার দেশের জনগণ। সেক্ষেত্রে কিছুদিন আগে আপনার সাজ্জিদ আলম বলল যে কি যে সংস্কারের আগে কেউ যাতে নির্বাচনের কথা মুখেও না আনে। উনি কাকে ইন্ডিকেট করে বলতেছেন? নিশ্চয় জনগণকে। তো উনি কি মানে দেশের মালিক হয়ে গেছেন যে উনি যে এটা বলবেন যে কেউ মুখে নিবে না? জনগণ যেটা চায়, সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি চায় যে নির্বাচনটা আগে হবে, সেখানে আপনার নাহিদ কি বলবে, জামাত কি বলবে সেটা তো দেখার বিষয় না। বিষয় হচ্ছে যে জনগণ সংখ্যাগরিষ্ঠ কি চায়। জি, আমরা বুঝতে পেরেছি। এই প্রশ্নের উত্তর আসলে জনাব সার্জিস আলম তিনিই কিন্তু আসলে দিতে পারতেন। এই দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, আর জনাব আজাদ মজুমদার আপনাকেই আসলে বলেছেন এই প্রশ্নের উত্তরটি দেবার জন্য, কিন্তু তার আগে জনাব হাবিবুর রহমান হাবিব, বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন, তিনি আসলে একটু জানতে চেয়েছিলেন যে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে এই ধর্ষকদের বিচার তারা কিভাবে নিশ্চিত করবে, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা আপনি বলছিলেন, সেটি আসলে কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন সেই ব্যাখ্যাটি একটু চাচ্ছিলাম। ব্যাখ্যাটা খুব পরিষ্কার। আমরা তো ধর্ষকদের বিচার করার কথা আমরা বলছি এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এর বিরুদ্ধে কেউ যাবে, চূড়ান্তভাবে যে ব্যবস্থা আমি যে কথাগুলি বললাম আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি এর বিচার করা যায়। এই ব্যাপারে বিএনপি সরকার সাংঘাতিকভাবে এই পক্ষে থাকবে। আর দ্বিতীয়ত কথা আরেকটি কি বলেন যে দ্রব্যমূল্য, যেমন আজকে পেঁয়াজের দাম কম, রসুনের দাম কম, আমরা কীভাবে এটা করব। এটা আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় তাতে আমাদের ইম্পোর্ট করতে হয় না, যদি সংরক্ষণ করা যায়। এই পেঁয়াজ যদি সংরক্ষণ করার কোনো ব্যবস্থা করা যায়, যদি এই পেঁয়াজটা সংরক্ষণ এই মুহূর্তেটা করা যাবে না, আর পরে যেটা উঠবে সেটা করা যাবে। তো যদি আমরা সংরক্ষণ করার ব্যবস্থা করি তাহলে এখানে কৃষক সেখানে রাখার ব্যবস্থা পারবে। এবং প্রয়োজন যদি হয় কৃষকরা বিক্রি করে কখন, তার যে লেবার নেয় সেই লেবারের দাম পরিশোধ করার জন্য বিক্রি করে, বা সে লোন নিয়ে কাজ করে, সেগুলি এই সময়টা আমাদের কৃষকের পাশে দাঁড়াতে পারে। তাহলে পরে এই কৃষক এবার যে পেঁয়াজের দাম পাচ্ছে না, আগামী দিনে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। এর আগে আমরা বিগত সরকারের সময় দেখি 200-300 টাকার পেঁয়াজ আমাদেরকে খেতে হয়েছে। ভালো পেঁয়াজ দেয়নি, দেওয়ার কথা বলে পরে মিশর থেকে বিভিন্ন জায়গায় আনতে বড় বড় পেঁয়াজ নিয়ে আসতেছে। তাই আমরা ওই জন্য কৃষকদেরকে ওইভাবেই আমরা উজ্জীবিত করব, এবং এই ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক সরকারের সিদ্ধান্ত নিতে হবে। এই গেল দ্বিতীয় কথা। আর কৃষকদের আপনার যদি রক্ষা করতে হয়, তাদের সুরক্ষা দিতে হলে তাদের উৎপাদনের যে মেন উপকরণ সার, কীটনাশক, ডিজেল বা বিদ্যুতের দ্বারা যেখানে যেখানে উৎপাদন হয় সেখানে বিদ্যুতের বিল যেন তাদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা যদি নিয়ে আসা যায় তাহলে কৃষক সেখান দিয়ে করবে। আর একটা জিনিস হলো যে মানুষের কল্যাণের জন্য আমি কাজ করি, তাহলে আমি যে কোনো একটা পদ্ধতি আমি বের করতে পারবো। আমাদের উদ্দেশ্য হলো সেটা। আর আমার ভাই এই ফজলুর রহমান যে কথাটা বলেছেন, খুব ভালো কথা একটা বলেছেন, যে দায় চাপাচ্ছে অন্যজনের উপরে, যে আওয়ামী লীগের উপর চাপাচ্ছে। এখন যারা সমাজে এইগুলি করে বেড়াচ্ছে, ধরলেন তারাও থাকলো, তারা মনে করতে আমাদেরকে ধরতেছে না, আমরা এখন ইচ্ছা মতো আমরা এগুলি করতে পারবো। এটা তো সন্ত্রাসী যারা এখন করছে যারা, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। এই জন্য ওইভাবে বিগত সরকার দায় চাপিয়ে দিত, সেই দায় চাপানো থেকে সরে আসতে হবে। প্রকৃত ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর পাশাপাশি যে নির্বাচনের কথা যেটা বললেন, উনি হয়তো বলবেন, এটা আমার কাছে অবাক লেগেছে। বিগত সরকার আমার নির্বাচনের কথা বললে পারে বলতে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, বেশি বেশি উন্নয়ন কম কম গণতন্ত্র, তাই তো বলতো ভোটের কথা। এতে তো আরও ব্যাপার, নির্বাচনের কথা মুখেই আনা যাবে না। যে ফজলুর রহমান যে কথাটা বললেন, আমারও তো ওই কথা, আমি কি বলতে পারি মুখে আনা যাবে না? মানে আমাকে কমান্ড করা হচ্ছে যে আমি নির্বাচনের কথা মুখে আনা যাবে না। নির্বাচনের কথা বললেই বলা হচ্ছে এরা রাষ্ট্রদ্রোহী, নির্বাচনের কথা বলা হয় দেশদ্রোহী, নির্বাচনের কথা বললেই বলা হচ্ছে এটা ভারতের দালাল, নির্বাচনের কথা বলে আওয়ামী লীগের পৃষ্ঠ। আর আমাদের এত লোক মারা গেল, শহীদ হলে এত লোক শহীদ হল, আমাদের রিমান্ডে নিয়ে কত হাত পা ভেঙে দিয়েছে, গুলি করেছে, পায়ে ঠেকে আপনার ইতে নিয়ে ইলেকট্রিক শক দিয়েছে, আমরা আওয়ামী লীগের দালাল হয়ে যাব। এই যে বেখাপ্পা কথাবার্তা কিন্তু বলে যাচ্ছে। কারা বলতেছে? সরকার যাদেরকে দল করার জন্য সহায়তা করেছে এবং প্রধান উপদেষ্টা
এই দল করার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করেছে এবং উনি উৎসাহটা দিয়েছেন। তো এখন এই কথাটা যখন তারা বললো তখন এটা সরকারের উপর যাবে। আরেকটা অস্বীকারের একটা সংস্কৃতি গত বছর ছিল, উনি যেটা বললেন চালের দাম বেড়েছে, 2-3 দিন খবর নেন, সেখানে তো আবার পেঁয়াজের দামও কমেছে, সেই পেঁয়াজের দাম কমাতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো রসুনের দাম কমার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত। একটা সমন্বয়, একটা ব্যালেন্স থাকা দরকার, তাহলে পরে কৃষক এত উৎপাদন করবে না, সে তো কষ্ট, সে পাচ্ছে না। তো পেঁয়াজ রসুন দুইটার দাম এত কম, রসুন আমরা কিন্তু 250-300 টাকা কিনতে, পেঁয়াজ তো 100-150-200-250-300 টাকা আমরা পেঁয়াজ কিনেছি। এগুলির ব্যাপারে আমাদের কিন্তু কথা বলতে হবে। যে দর্শক প্রশ্ন করেছেন উনি কিন্তু বেসিক্যালি হাবিব ভাইকে সরকারের লোক ধরে নিয়ে প্রশ্নটা ওনাকে করেছেন। আচ্ছা, আপনি যদি খেয়াল করে থাকেন, জি, এটার অর্থটা হচ্ছে উনি হয়তো বা হাবিব ভাইকে প্রকৃত অর্থেই সরকারের লোক ধরে নিয়ে প্রশ্নটা করেছেন, অথবা উনি ভুল করে করেছেন। তবে যেটাই হোক, পাবলিক পারসেপশন হচ্ছে হাবিব ভাইরা কিন্তু সরকারের অংশ। এটা অংশ আমরা মনে করি সরকারের অংশ এই অর্থে যে এই সরকারটা তো কিন্তু বাংলাদেশের ক্রিয়াশীল সবগুলো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে কাজ করছে। তো সেই দিক থেকে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও একটা সমর্থন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছেন। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু সরাসরি বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারের যদি কোনো সাফল্য ব্যর্থতা থাকে, আমরা মনে করি সাফল্যর ক্ষেত্রে ওনাদের সহযোগিতার জন্য ওনারা যেমন ধন্যবাদ প্রাপ্ত, তেমনি সরকারের যদি কোনো ব্যর্থতা থাকে, এই ব্যর্থতার কিছুটা দায়ভার ওনারাও নেবেন বলে আমরা আশা করি। কারণ সেক্ষেত্রে ওনাদেরকে সাধারণ মানুষ কিন্তু এখনও মনে করে যে তারা সরকারের অংশ, সেটা আপনি এখানে দেখেছেন। আর নির্বাচন নিয়ে সার্জিস আলম জনাব উনি কী বলেছেন, আসলে এটা উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। আপনি যথার্থই বলেছেন। আমাদের প্রিয় দর্শক উনি বলেছেন যে আপনার জনগণ দেশের মালিক, জনগণের সিদ্ধান্ত নেবেন। তো জনগণকেই আসলে সিদ্ধান্তটা নিতে দেওয়া উচিত, তারা আসলে কি চান। তো জনগণের মনের, এখন জনগণ কি চায় সেটা কিভাবে আমরা নির্ধারণ করব, সেটার তো একটা মেকানিজম এই মুহূর্তে তৈরি করতে হবে। সেই মেকানিজমটা তৈরি করার জন্যই আসলে জনগণের প্রতিনিধি হিসেবে যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে সক্রিয় আছে, তাদের সবার মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করার চেষ্টা করছে। এবং সবাই সম্মিলিতভাবে যে সিদ্ধান্তটা দিবে তার উপর ভিত্তি করেই আসলে ভবিষ্যতে ঠিক করা হবে ঠিক কোন সময় নির্বাচনটা হবে, কিভাবে নির্বাচনটা হবে। সেক্ষেত্রে যদি আমি ঐকমত্য কমিশনের কথা যদি বলি, সেটির অগ্রগতি সম্পর্কে একটু ঐকমত্য কমিশনকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদের এই কমিশনটা গঠন করা হয়েছে 6 মাসের জন্য। তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই 6 মাসের মধ্যে তারা রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আশা করি অনেকগুলো বৈঠক করবেন। ইতিমধ্যেই কিন্তু ফরমাল ইনফরমাল চ্যানেলে অনেক আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর কাছে অনেক সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে। সংস্কার প্রস্তাব যে সব একেবারে গড়ে পাঠানো হয়েছে তা না, কিছু কিছু সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো সেগুলোর কিছু সংক্ষিপ্ত সারও পাঠানো হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য ঐকমত্য কমিশন অপেক্ষা করছেন। রাজনৈতিক দলগুলো যত দ্রুত তাদের মতামতটা দিতে পারবেন তত দ্রুত এগুলো নিয়ে কাজ করার সুযোগটা বাড়বে। এবং সেই অপেক্ষাতে এই মুহূর্তে ঐকমত্য কমিশন আছেন। আমরা বা সরকারের পক্ষ থেকে আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে তারা তাদের মতামতটা দ্রুত দেবেন। শুধু মতামতটা দ্রুত দেবেন তা না, তারা যেটা চান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উনি কিন্তু বলেছেন যে কোন রাজনৈতিক দল অ্যাকচুয়ালি কী চায় এটা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, যাতে করে জনগণও জানতে পারে অ্যাকচুয়ালি এই রাজনৈতিক দলগুলো এই সংস্কারের পক্ষে না বিপক্ষে, বা জনমতের প্রতি তাদের শ্রদ্ধা আছে কি নাই, এগুলো সাধারণ মানুষও জানতে পারবে। তো সবগুলো মিলে জনগণের মতামত নিয়ে এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ঐকমত্য কমিশন পরবর্তীতে রাজনৈতিক দলগুলোকে একটা একসাথে গাঁথার চেষ্টা করবে এবং সেই কাজটাই তারা করে যাচ্ছে। 4 দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আগামীকাল প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। জাতিসংঘ মহাসচিবের এই যে 4 দিনের সফর, এটি আসলে বাংলাদেশের জন্য এই মুহূর্তে কতটুকু গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। আপনার রোহিঙ্গা ক্রাইসিস তো প্রায় 8 বছর ধরে বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে আছে এবং সারা বিশ্বে এখন এতগুলো আন্তর্জাতিকভাবে এতগুলো ক্রাইসিস এই মুহূর্তে চলমান আছে, ইউক্রেন, গাজা, সিরিয়া ইত্যাদি। এই ক্রাইসিসগুলোর কারণে আপনার রোহিঙ্গা ক্রাইসিস থেকে কিন্তু আন্তর্জাতিক ফোকাসটা সরে গেছে, যে কারণে রোহিঙ্গাদের
জন্য যে খাদ্য সাহায্য এগুলোও কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আপনি হয়তো সংবাদপত্রে বা গণমাধ্যমে দেখেছেন যে আগামী 1 মাসের মধ্যে হয়তো রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ, খাদ্য জন্য যে বরাদ্দ, সেটা কমিয়ে দেওয়ার একটা আশঙ্কা আছে। জাতিসংঘ থেকেই সেটা বলা হচ্ছে যে পর্যাপ্ত সাহায্য যদি নিশ্চিত না করা যায় তাহলে আপনার রোহিঙ্গাদের খাদ্যর জন্য বরাদ্দ কমিয়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে সেখানে যদি দুর্ভিক্ষ তৈরি হয় এবং খাদ্যের অভাবে সেখানে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তার আঁচ তো আসে বাংলাদেশের সাধারণ মানুষের উপর পড়বে। এই জন্য রোহিঙ্গা সমস্যাটাকে আবার আন্তর্জাতিক ম্যাপে নিয়ে আসার জন্য, বহির্বিশ্বের দৃষ্টি রোহিঙ্গা সমস্যার দিকে ঘুরিয়ে আনার জন্য কিন্তু জাতিসংঘ মহাসচিবের এই সফরটা খুবই জরুরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কাজ করছে শুরু থেকেই, ফ্রম ডে ওয়ান রোহিঙ্গা ক্রাইসিসটাকে যাতে ইন্টারন্যাশনাল ম্যাপের মধ্যে রাখা যায় এবং তাদের প্রত্যাবাসনের কাজটা যাতে চালু রাখা যায়, যে প্রক্রিয়াটা সরকার মনে করছে যে আলাপ আলোচনাগুলো এগুলো যদি জারি রাখা যায়, তাহলে মায়ানমারের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে এই কাজটা যাতে করা যায়। মায়ানমারে একটা সেফ করিডোর তৈরি করার জন্য কাজ করছেন এবং রোহিঙ্গাদেরকে নিয়ে একটা আপনার গ্লোবাল কনফারেন্স করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগে আপনার মালয়েশিয়া এবং ফিনল্যান্ড যোগ দিয়েছে। এই যে মুদ্রা কথা হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিসটাকে নিয়ে গ্লোবাল অ্যাটেনশনটাকে আবার এদিকে নিয়ে আসা, যাতে করে রোহিঙ্গাদের দিকে এই সমস্যাটা কীভাবে এটা একটা টেকসই একটা সমাধান করা যায়, সেটা বহির্বিশ্ব যাতে সমাধান করে, সহযোগিতা করে এবং বাংলাদেশ সরকারও যাতে এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেতে পারে, বাংলাদেশের মানুষ যাতে পরিত্রাণ পেতে পারে, সরকার সেই অর্থে কাজ করছে। এবং এই কারণে এই সফরটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সফর বাংলাদেশের জন্য। জনাব হাবিবুর রহমান হাবিব, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তারপরেও আপনাকে এই বিষয় নিয়ে ছোট্ট একটু মন্তব্য করতে বলবো যে জাতিসংঘের মহাসচিবের এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন, তারপর অন্য প্রশ্নে আসবো। না, এই সফরটা আমি অত্যন্ত গুরুত্বভাবে দেখতে চাই এবং এটা সমাধান হওয়া উচিত। সমাধান তার রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া উচিত। আমরা বছর পর বছর এখানে রেখে তো আমরা এইভাবে খাওয়াতে পারবো না। আর এই যেটা এখন আগে $12 ছিল, এখন $6 যদি নেমে আসে তাহলে একটা দুর্ভিক্ষ দেখা দেবে, অপুষ্টিতে ভুগবে, এখানে নানান ধরনের অস্থিরতা সৃষ্টি হবে তাদের মধ্যে। তো এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এই বিষয়টি আসলে হওয়া উচিত। আর দ্বিতীয়ত কথা যেটা, যে বাংলাদেশের মানে রাজনৈতিক একটা সমাধান না হওয়া পর্যন্ত আমি মনে করি যে সরকারকে যদি বলে যে রোহিঙ্গা সমস্যার সমাধান তারা এই মুহূর্তে করে ফেলুক, সেটা আমরা করতে পারতেছি না। এই জন্য আমার মনে হয় যে রোহিঙ্গা সমস্যার সমাধানটা হওয়ার জন্য একটা সফল সুন্দর একটা নির্বাচনের মধ্যে দিয়ে হওয়ার পরে আমরা হয়তো এদিক দিয়ে বেশি দৃষ্টিপাত দিতে পারবো। আর দ্বিতীয়ত কথা, আমি একটা কথা বলেছি, আমার ভাই বলেছেন আমি সরকারি দল, আমরা সরকারকে দর্শক বলে নাই, আপনি বানিয়ে দিলেন আমাকে সরকারি দর্শক বলেছে যে আপনাকে মনে করেছে যে সরকারের পক্ষে মনে করেছে, উনি বলছেন আমার মনে করার কোন কারণে আমরা সমর্থন দিয়েছি সরকার গঠন করার ক্ষেত্রে, সরকারের মধ্যে চালাচ্ছে। তবে ওই কথার সাথে আমরা একমত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতে হবে, এই সরকার সফল না হলে গণতন্ত্র সফল হবে না। 5 তারিখের পরবর্তীতে সময় যেটা আমরা দেখেছি যে আসলে প্রত্যেকটি দলই আর কি ফ্যাসিবাদ বিরোধী যতগুলো দল আছে সবাই কিন্তু ঐক্যমত্য পোষণ করেই কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আপনারা সবাই কিন্তু আর কি এই যে এখন ভিন্নতা বা একটা ভিন্ন মত, গণতন্ত্রের সৌন্দর্য এটা আমরা মানি, কিন্তু এই যে একটি ঐক্যমত জায়গা থেকে সরে আসা, এটা কিভাবে দেখছেন? এই জায়গাটা আমরা একমাত্র দল বলবো বিএনপি, আমরা ওই জায়গা থেকে সরতে চাইও না। তার আমরা কারোর বিরুদ্ধে কিছু বলতেও চাই না। তারা আমাদের বড় দল, আমরা কার বিরুদ্ধে বলবো? ছাত্রদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, অন্য দলের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমাদের বিরুদ্ধে সবাই বক্তব্য দিয়ে যাচ্ছে। এই জায়গার থেকে সরে আসতে হবে। আমরা যদি এখন মনে করি আমরা একদম সেফ জোনে চলে গেছি, বাংলাদেশের কোনো সংকট নাই, সরকারের কোনো সংকট নাই, আমাদের দেশই এক সংকটে, সরকার আরও সংকটে, এগুলো মিলে আমাদের ভিতরে এইভাবে কোনো রকমের কারোর বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে বিভেদ সৃষ্টি করলে আমাদের জন্য পরিস্থিতিটা খুব খারাপ দিকে চলে যাবে। আমি বলি এই জায়গাতে সব সরে যাওয়া উচিত। আর দ্বিতীয়ত একটু ব্যাপারে সংশোধন দিতে চাই, আমি টক শোতে যখনই কোনো কথা বলি তথ্য ছাড়া আমি কথা বলি না। আজকে যেটা আমি দেখালাম এটা ফেক, এই জন্য আমি দুঃখিত, কিন্তু এইটার ভিতরের যে গভীরতা যেটা সেটা কিন্তু ফেক না, অবশ্যই না। এই জন্য আমি কোনোদিনও আমার কোনো কথা যদি একটি আমি তথ্যের বাইরে বলি, আমি কিন্তু ওই দিনই সাথে সাথে ওটাকে আমি সরি বলার চেষ্টা করি, না পারলেও পরের দিন টেলিফোনিকে আমি সরি বলে আর কি। এইটা হয়তো মানে ফেক, কিন্তু এই ঘটনার ভিতরের খবর কিন্তু সরি না। তাই আমি শেষ বলতে চাই এই ঘটনা চূড়ান্ত শাস্তি হওয়া উচিত এবং সবাই মিলে যারা আজকে আমাদের একে অপরের বিরুদ্ধে কারাছড়াছড়ি করতেছে এটা না করে ঐক্যমত হয়ে সামনের দিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন নিয়ে নিশ্চয়ই আবারও আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।